আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিবি নিউজ 24 এর আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শরণার্থী শিবিরের ২৫টি ভবন গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যার নজিরবিহীন রেকর্ড, ইসরায়েল জুড়ে তোলপাড়। ৩ ঘণ্টায় ইউক্রেনের ১১১টি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার। পশ্চিম তীর শান্ত রাখতে নেতানিয়াহুকে বার্তা ট্রাম্পের। পবিত্র কোরআন হাতে শপথ নিতে চলেছেন জোহরান মামদানি। ভারতীয় কূটনীতিক ও জামায়াত আমিরের গোপন বৈঠকের খবর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। শরণার্থী শিবিরের ২৫টি ভবন গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলের একটি শরণার্থী শিবিরের ২৫টি ভবন ভাঙার কার্যক্রম শুরু করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর দাবি, ওই এলাকায় সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর তৎপরতা দমন করতে এ অভিযান চালানো হচ্ছে। এসব ভবনে প্রায় ১০০টি ফিলিস্তিনি পরিবার বসবাস করত। বুধবার ভোরে ইসরায়েলি সেনাবাহিনী বুলডোজার ও ক্রেন দিয়ে ভবনগুলো ভাঙা শুরু করে। এ সময় আকাশে ধুলোর ঘন মেঘ ছড়িয়ে পড়ে। অসহায়ভাবে বহু বাসিন্দাকে দূর থেকে নিজ ঘর ভাঙার দৃশ্য দেখতে দেখা গেছে। ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, উত্তর সামারিয়ার নূর শামস এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান চলছে। কেন্দ্রীয় কমান্ডের প্রধান মেজর জেনারেল আভিভ লুথ জরুরি সামরিক প্রয়োজনে স্থাপনাগুলো ভাঙার নির্দেশ দিয়েছেন। তাদের দাবি, ওই ঘনবসতিপূর্ণ এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের কার্যক্রম পরিচালনা করছে, যা ইসরায়েলি সেনাদের জন্য অত্যন্ত ঝুঁকির। এর আগে ডিসেম্বরের শুরুতে ধ্বংসের আশঙ্কায় থাকা ভবনগুলোর বাসিন্দারা ঘরের মালামাল সরিয়ে নেন। অনেকেই জানান, তাদের যাওয়ার মতো কোনো বিকল্প জায়গা নেই। বিশ্লেষকদের মতে, ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরে সামরিক যান চলাচল সহজ করতেই ভবন ভাঙার এই কৌশল নিয়েছে ইসরায়েল। প্রসঙ্গত, ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর দখল করে রেখেছে ইসরায়েল। ১৯৪৮ সালে রাষ্ট্রটি প্রতিষ্ঠার পর বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য নূর শামস সহ এসব শরণার্থী শিবির গড়ে ওঠে। সময়ের সাথে সাথে এগুলো ঘন জনবসতিতে পরিণত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যার নজিরবিহীন রেকর্ড। জুহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী ২০২৫ সালের প্রতিবেদনে ২১টি আত্মহত্যার ঘটনা এবং ১৫১ জন ইসরায়েলি সেনা নিহত হওয়ার তথ্য প্রকাশ করেছে, যা গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ আত্মহত্যার হার হিসেবে বিবেচিত হচ্ছে। পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে, জুহুদিবাদী শাসনের সেনাবাহিনী তাদের বহু সেনার আত্মহত্যার কথা স্বীকার করে ২০২৫ সালের হতাহতের সংক্ষিপ্ত পরিসংখ্যান প্রকাশ করেছে। ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার ৩০ ডিসেম্বর হতাহতের তথ্য সংক্ষেপে প্রকাশ করে। এই প্রতিবেদনে আত্মহত্যাজনিত মৃত্যুর সংখ্যা অন্যান্য সব কারণের তুলনায় বেশি মনোযোগ কেড়েছে। ২০২৫ সালে জুহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনীতে ২১টি আত্মহত্যাজনিত মৃত্যুর ঘটনা নথিভুক্ত করা হয়েছে, যা গত ১৫ বছরে নজিরবিহীন। এই প্রতিবেদন থেকে এটা স্পষ্ট যে আত্মহত্যার ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালে বিভিন্ন কারণে জুহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনীর মোট ১৫১ জন সেনা নিহত হয়েছেন। এই পরিসংখ্যানের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, তাদের মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যা নথিভুক্ত করা হয়েছে তাদের সংখ্যা। সেনাবাহিনীর প্রকাশিত তথ্যানুযায়ী মোট হতাহতের মধ্যে ৮৮ জন অপারেশনাল কার্যক্রমের সময়, ১৫ জন রোগে আক্রান্ত হয়ে, ৩ জন প্রতিরোধ ফ্রন্টের অভিযানে এবং ২১ জন দুর্ঘটনায় নিহত হয়েছেন। এছাড়া ২১টি মৃত্যুকে সন্দেহজনক আত্মহত্যা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মানসিক অস্থিরতা বৃদ্ধির মোকাবিলায় সেনাবাহিনী তাদের চিকিৎসা সেবা সম্প্রসারণে বাধ্য হয়েছে। তথ্যানুযায়ী ইসরায়েলি সেনাবাহিনীর সব শাখায় ১,০০০-এরও বেশি মানসিক স্বাস্থ্য কর্মকর্তা মোতায়েন করা হয়েছে। প্রত্যেক ব্রিগেডের সেনারা আলাদাভাবে একজন মানসিক স্বাস্থ্য কর্মকর্তার সাথে সংযুক্ত রয়েছে। এসব কর্মকর্তার মধ্যে কয়েক ডজনকে জটিল ঘটনার পর তাৎক্ষণিক মানসিক সহায়তা প্রদানের জন্য যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে। জুহুদিবাদী ইসরায়েলি সেনাবাহিনী জনমত নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বরাবরই তাদের হতাহতের তথ্য সেন্সর করে, তবে তা সত্ত্বেও তারা বিশেষ করে আত্মহত্যাজনিত সেনা মৃত্যুর ক্রমবর্ধমান হার অস্বীকার করতে পারেনি। ৩ ঘণ্টায় ইউক্রেনের ১১১টি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার। মাত্র ৩ ঘণ্টার মধ্যে ইউক্রেনের ১১১টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর মধ্যে মস্কোর আকাশেই ধ্বংস করা হয়েছে ৮টি ড্রোন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৩ ঘণ্টার মধ্যে ৬টি অঞ্চলের আকাশে ১১১টি ইউক্রেনীয় ড্রোন শনাক্ত করে ভূপাতিত করেছে। এর মধ্যে মস্কোর আকাশেই ধ্বংস করা হয়েছে ৮টি ড্রোন। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, পরে আরও ১১টি ড্রোন শহরের দিকে আসার পথে গুলি করে নামানো হয়েছে।
এদিকে রুশিয়ার বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা রোসাভিয়াৎসিয়া জানিয়েছে নিরাপত্তাজনিত কারণে মস্কোর ভুনুকোভো ও সেরেমেটিয়েভো আকাশসীমায় সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এদিকে শান্তি চুক্তি চূড়ান্ত করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির মধ্যে বৈঠকের আগের রাতে রাজধানী কিয়েভে ড্রোন ও মিসাইল হামলা করেছে রাশিয়া। এতে অন্তত 2 জন নিহত হয়েছেন এবং শহরের প্রায় 1/3 এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কথা বলেছে কর্তৃপক্ষ। ভোর থেকে প্রায় 10 ঘণ্টা জুড়ে কিয়েভে বিমান হামলার সতর্কতা জারি ছিল। এই সময় রুশিয়ার ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলায় পুরো শহর কেঁপে ওঠে। কিয়েভের ডিনিপ্রোস্কি জেলায় 71 বছর বয়সী একজন ব্যক্তি নিহত হন এবং পাশের শহর বিল্লা সেরকোভায় আরেকজন প্রাণ হারান বলে কর্তৃপক্ষ জানান। কিয়েভে অন্তত 32 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 2 জন শিশু রয়েছে বলে জানিয়েছে কিয়েভ পুলিশ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, হামলার সময় প্রায় 500টি ড্রোন ও 40টি মিসাইল দিয়ে জ্বালানি অবকাঠামো ও সাধারণ স্থাপনা লক্ষ্য করে আঘাত করা হয়েছে। জ্বালানি কোম্পানি ডিটিইকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, হামলার ফলে কিয়েভ ও আশেপাশের এলাকায় 10 লক্ষেরও বেশি ঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিহা বলেন, রাজধানীর প্রায় 1/3 এলাকায় কোনো তাপ সরবরাহ নেই, যখন তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অবস্থান করছে। পশ্চিম তীর শান্ত রাখতে নেতানিয়াহুকে বার্তা ট্রাম্পের। অধিকৃত পশ্চিম তীর নিয়ে ইসরায়েলকে তার নীতি পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ উপদেষ্টারা। যুক্তরাষ্ট্রের 2টি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। পশ্চিম তীরে প্রায় 27 লাখ ফিলিস্তিনি বসবাস করছে। ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পরিকল্পনায় অঞ্চলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। মার্কিন প্রশাসনের আশঙ্কা, পশ্চিম তীরে সহিংসতা বাড়লে গাজায় শান্তি চুক্তি বাস্তবায়নের প্রচেষ্টা ব্যাহত হবে। একই সঙ্গে ট্রাম্পের মেয়াদের মধ্যে আব্রাহাম চুক্তির পরিধি সম্প্রসারণও ঝুঁকিতে পড়তে পারে। সূত্রগুলো জানায়, গত রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সর্বশেষ বৈঠকে পশ্চিম তীরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ট্রাম্প। নেতানিয়াহুকে উস্কানোমূলক পদক্ষেপ এড়িয়ে পরিস্থিতি শান্ত রাখতে আহ্বান জানান। আলোচনায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতা, ফিলিস্তিনি কর্তৃপক্ষের আর্থিক অস্থিতিশীলতা ও ইসরায়েলি বসতি সম্প্রসারণের বিষয়গুলো তুলে ধরা হয়। মার্কিন পক্ষের বার্তা ছিল, পশ্চিম তীরের নীতিতে পরিবর্তন আনা জরুরি, কেননা ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক মেরামত এবং ভবিষ্যতে আব্রাহাম চুক্তি সম্প্রসারণের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্রটি জানায়, বৈঠকে নেতানিয়াহু বসতি স্থাপনকারীদের সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেন। এ বিষয়ে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে ট্রাম্পের এ বার্তার পরেও পশ্চিম তীরে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বুধবার উত্তরাঞ্চলের একটি শরণার্থী শিবিরের 25টি ভবন ভাঙার কার্যক্রম শুরু করেছে দেশটির সেনাবাহিনী। তাদের দাবি, ওই এলাকায় সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর তৎপরতা দমন করতে এই অভিযান চালানো হচ্ছে। 1967 সাল থেকে পশ্চিম তীর দখল করে রেখেছে ইসরায়েল। 1948 সালে রাষ্ট্রটি প্রতিষ্ঠার পর বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য নূর শামস সহ এসব শরণার্থী শিবির গড়ে ওঠে। সময়ের সঙ্গে সঙ্গে এগুলো ঘন জনবসতিতে পরিণত হয়েছে। পবিত্র কোরআন হাতে শপথ নিতে চলেছেন জোহরান মামদানি। এক বিশেষ আয়োজনে পবিত্র কোরআনের কয়েক শতাব্দী প্রাচীন একটি কপি হাতে নিয়ে শপথ নিতে যাচ্ছেন নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান হামদানি। নিউ ইয়র্কের ইতিহাসে এই প্রথম কোনো মেয়র পবিত্র এই ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ নিতে যাচ্ছেন। জোহরানের এ শপথ গ্রহণ একই সঙ্গে শহরটির জন্য আরও কিছু ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকছে। 34 বছর বয়সী এই ডেমোক্র্যাট সিটি হলের নিচের একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ নেবেন। ওই সময় থেকে তিনি হবেন নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় এবং আফ্রিকা বংশোদ্ভূত প্রথম মেয়র। যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল এ শহরে মুসলিম জনগোষ্ঠীর দীর্ঘদিনের প্রাণবন্ত উপস্থিতিরই প্রতিফলন পবিত্র কোরআন হাতে মেয়রের শপথ সহ এই মাইলফলকগুলো। স্বামী জোহরানের শপথের জন্য পবিত্র কোরআনের বহু পুরনো কপিটি নির্বাচনে রমা দুয়াজিকে সহায়তা করেছেন একজন গবেষক। নিউ ইয়র্কের পূর্বসূরি মেয়ররা প্রায় সকলেই পবিত্র বাইবেল হাতে শপথ নিয়েছেন। তবে ফেডারেল, স্টেট বা সিটির সংবিধানের বাধ্যবাধকতায় শপথের জন্য কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থ ব্যবহার করার প্রয়োজন নেই। নির্বাচনী প্রচারে জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়টিতে জোর দিলেও জোহরান মামদানি নিজের মুসলিম পরিচয় নিয়ে সবসময়ই সোচ্চার ছিলেন। 5টি বড়র বিভিন্ন মসজিদে নিয়মিত যাতায়াতের মাধ্যমে তিনি একটি শক্তিশালী জনসমর্থন তৈরি করেন, যার বড় অংশই প্রথমবারের মতো ভোগ দেওয়া দক্ষিণ এশীয় ও মুসলিম ভোটার।
ভারতীয় কূটনীতিক ও জামায়াত আমিরের গোপন বৈঠকের খবর। ভারতীয় কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান। এবছরের শুরুতে এই বৈঠক হয়েছে বলে তিনি নিজেই জানিয়েছেন। তবে বৈঠকের খবর এতদিন প্রকাশ করা হয়নি। অন্যান্য দেশের কূটনীতিকদের সঙ্গে প্রকাশ্যে বৈঠক করলেও ভারতীয় কূটনীতিকদের সঙ্গে হওয়া বৈঠকের খবর তিনি অপ্রকাশ্য রেখেছিলেন। জামায়াত আমিরের দাবি, ভারতীয় কর্মকর্তাদের অনুরোধেই খবরটি গোপন রাখা হয়। বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ড শফিকুর রহমান এসব কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, একসময় নিষিদ্ধ থাকা বাংলাদেশের ইসলামপন্থী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনে নিজেদের অবস্থান মজবুত করার পথে রয়েছে। দলটি জাতীয় সরকারে আগ্রহী। ইতিমধ্যেই বেশ কয়েকটি দলের সঙ্গে এ বিষয়ে আলোচনা চূড়ান্ত করেছে তারা। জনমত জরিপগুলো আভাস দিচ্ছে, দীর্ঘ ১৭ বছর পর প্রথমবার নির্বাচনে অংশ নিতে যাওয়া দলটি মূলধারার রাজনীতিতে ফিরে আসার লড়াইয়ে বিএনপির পরের অবস্থানেই থাকতে পারে জামায়াত। ১৭,৫০,০০,০০০ মানুষের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির নেতৃত্বাধীন জোটের অংশ ছিল ইসলামপন্থী এই দল। ঢাকার নিজ কার্যালয়ে বসে সাক্ষাৎকার দিয়েছেন জামায়াতের আমির। বলেছেন, আগামী ৫ বছরের জন্য আমরা একটি স্থিতিশীল রাষ্ট্র দেখতে চাই। দলগুলো যদি একমত হয় তাহলে আমরা সকলে মিলে সরকার পরিচালনা করব। সম্প্রতি জেন জি তথা তরুণ প্রজন্মের নেতৃত্বাধীন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সঙ্গে জোট করায় ব্যাপক সমালোচনা হচ্ছে।